প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। প্রিয় দর্শক, আমরা আছি ভাষার মাস ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারি বলতে শুধু ভাষার মাস না, ভাষার মাস, ভালোবাসার মাস, ফুলের মাস এবং বইয়ের মাস। অর্থাৎ পুরো মাসব্যাপী আমাদের অমর একুশে বইমেলা যে চলছে, সেখানে মূল জায়গা জুড়ে, আমাদের ভালোবাসার জায়গা জুড়েই আছে বই, যেখানে লেখকরা, প্রকাশকরা, পাঠকরা সকলে মিলে নিজের আবেগ, ভালোবাসা, প্রতিভা, সৃজনশীলতা সব কিছু দিয়ে সাদা কালো বইয়ের পাতাকে রঙিন করে তোলেন। সেই বইয়ের গল্পই আজ আপনাদের সাথে হবে। এই উদ্দেশ্যে আছেন দুজন বিশেষ অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করাবো। সাথে আছেন নির্মাতা এবং লেখক অঞ্জন আইচ, এবং সাথে আছেন লেখক এবং প্রকাশক অঞ্জন হাসান পবন। শুভেচ্ছা আপনাদের। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি, বেশ ভালো আছি। দুই অঞ্জনকে নিয়ে আজকে আসলে কথা হবে, এবং নাম শুনে প্রথমে মনে হয়েছিল যে কোনো আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ কিনা। তবে আত্মীয়তার থেকে বড় সম্পর্ক বোধ হয় আত্মার সাথে আত্মার সংযোগ, এবং লেখার মাধ্যমে সেই সংযোগটা নিশ্চয়ই আপনাদের মধ্যে আরও দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে। সেটি নিয়ে শুনতে চাই। প্রথমে আমি অঞ্জন হাসান পবন আপনাকে দিয়ে শুরু করব। বইমেলাতে সবথেকে বেশি ব্যস্ততম সময় কাটে হচ্ছে একজন প্রকাশক হিসেবে যারা কাজ করেন, তো সেই জায়গা থেকে এবারের বইমেলা আপনার জন্য কেমন? এইবারের বইমেলাটা আমার জন্য একটু বেশি চ্যালেঞ্জের, কারণ হচ্ছে বিগত বছরে আমার 35টি বই প্রকাশিত হয়েছিল, আমার দুটো প্রকাশনা মিলিয়ে। সেখানে এবার আমার 85টি বই। তো যার ফলে বিগত বছরগুলোতে আমরা দেখা গেছে যে বিভিন্ন বাদাইখানায় কাজ করতাম, এবার বাদাইখানা আমি কন্ট্রাক্ট করে নিজেই কাজ করাচ্ছি। ডে নাইট কাজ চলছে, রাত 4টা পর্যন্ত কাজ হচ্ছে, তারপরেও আমাদের কাজ শেষ হচ্ছে না। এবং এত কাজের পরে যে ভোর রাতের যে ক্লান্তি, তারপর ঘুমও আসতে চায় না। যে একটা মানে বইমেলা শুরু হওয়া মানে আমাদের কাছে একটা ঈদ একটা উৎসবের মতো একটা ব্যাপার। তো তারপরে হচ্ছে যে মেলার প্রথম দিন বা এই আজকে যেহেতু চতুর্থ দিন চলছে, কেমন যাবে, কিন্তু প্রথম দিক থেকে পাঠকের যে উপচে পড়া ভিড় আমি দেখছি, তো আমার কাছে মনে হচ্ছে যে বইমেলাটা খুব সুন্দর যাবে এবং আমি অনেক এক্সাইটেড আসলে। এবার তো বললেন যে বইয়ের সংখ্যা আসলে অনেক, সেখানে বিভিন্ন লেখকরা লিখছেন আপনাদের প্রকাশনার জন্য, এবং সেই প্রকাশনা পৌঁছে দিচ্ছে দর্শকদের হাতে বা পাঠক যারা আছে তাদের হাতে বইগুলো। তার মধ্যে একটি অন্যতম বই নিয়ে কিন্তু আছেন যিনি লিখেছেন, পাশে একজন লেখক আছেন, যদিও তাকে আমরা এতদিন অন্য একটি পরিচয় আসলে জানি, এবং ওই কাজেই তিনি আসলে আমাদের সামনে তার প্রতিভা দেখিয়েছেন। লেখক হিসেবে তার বিশেষ একটি জুড়ি কিন্তু তৈরি হয়েছে। এবারের বইমেলায় নিশ্চয়ই আপনি একটি কাজ নিয়ে এসেছেন, যেটা শুনলাম আমরা কিংবদন্তি পাবলিকেশন থেকে। সেটার নাম কি? জলপাই রঙের জ্যোৎস্না। জলপাই রঙের জ্যোৎস্না কেন? আমার কাছে মনে হয়েছে যে অ্যাবস্ট্রাক্ট ফর্মে একটা, যখন আমরা জ্যোৎস্না দেখি, আমরা কিন্তু আমাদের নিজেদের মতো করে দেখি, আমাদের মতো করে দেখি সবসময়। তো আমার কাছে মনে হচ্ছে যে অনেক সময় আমি নিজেই দেখেছি এটা, যে আমি যখন দেখছি জ্যোৎস্নাটাকে, সবাই তার কালার দিয়ে দেখছে। আমার কাছে মনে হয়েছে যে এই জ্যোৎস্নাটার একটা শেড থাকে পৃথিবীতে, মানে জ্যোৎস্নার যে সৌন্দর্যটা, এটা একটা কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য, খুবই অ্যাবস্ট্রাক্ট। এটা আমি ধরেন অনেক সময় ঢাকায় বসে এটা দেখা যায় না। শুটিং করছি, গ্রামের দিকে শুটিং করছি, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেল, কারেন্ট চলে গেল, জেনারেটর অন হতে সময় লাগবে। গ্রামের দিকে যেটা হয়, আমি এটা বলছি ধরেন 5-6 বছর আগের একটা ঘটনা। একদিন রাতে হলো কি যে জেনারেটর আর অন হচ্ছে না। আমার তো, আমি যেহেতু ডিরেক্টর, আমার খুব মাথা খারাপ হয়ে গেছে। তো মানে সেটাই হওয়া উচিত যে কেন এটা হচ্ছে না, কেন জেনারেটর আসছে না। আমি খুব খুশি হয়ে একটা চেয়ার নিয়ে অনেক দূরে গিয়ে বসে থাকলাম। তো আমাকে খুঁজে পাচ্ছে না, আমি কিন্তু চেয়ার নিয়ে দূরে গিয়ে বসে আমি জ্যোৎস্না দেখতেছি। কারণ আমার পাশে ছিল একটা বিল, বিস্তীর্ণ বিলের পাশে অনেকগুলো গাছ, এবং ওই বিলে কিন্তু কোনো লোকালয় নেই। আর আমার শুটিং হাউসটা ধরেন, শুটিং হাউস থেকে আমি ধরেন প্রায় 5 মিনিট হেঁটে গিয়ে বসছি ওখানে, যাতে আমাকে খুঁজে না পায়। মানে আমি টেনশন করবো, মাথার চুল ছিঁড়বো, আমি চুল ছিঁড়তে ইচ্ছা করে না। আমার মনে হচ্ছে যে জ্যোৎস্নাটা আমি দেখি। তখনই আমার কাছে মনে হচ্ছে যে এই জ্যোৎস্নার একটা শেড আছে। আমি প্রায় হাফ অ্যান আওয়ার ওখানে বসেছিলাম, আমি বসে বসে দেখেছি। তো এটা আসলে মানে ঠিক বলে এক্সপ্লেন করে বোঝানোর মতো আসলে ব্যাপার না। তো ওখান থেকেই হয়তো ব্যাপারটা এসছে, যে জ্যোৎস্নার একটা শেড নিয়ে। তখন আমি এবার যখন উপন্যাস লিখছি, হঠাৎ করে আমার মনে হলো যে এই নামটা কেমন হতে পারে। আমি আবার মানে নাম চুজিংয়ের ক্ষেত্রে, যেমন আমার মানে ছোট করে বলি যে আমার লাইফের প্রথম যে নাটকটা আমি বানিয়েছিলাম 2007-এ, ওটার নাম ছিল হাইড্রোফোবিয়া নয়, বরং জল বিষয়ক গল্প। আচ্ছা। তো এই নামটা নিয়ে যখন আমি টিভিতে গেলাম, তো টিভিতে আমাকে বললো, প্রথম আমি তখন একদম নতুন ইয়াং মানুষ, কিছুই জানি না। এখন ইয়াং না, এখন তার চেয়ে অনেক অনেক মানে পরিণত বলবো। যে আমি যখন গেলাম, তখন আমাকে বলে যে নামটা ছোট করতে হবে। আমি তো জেদ ধরে বসে আছি, না আমি নাম ছোট করবো না, আমি এই নামই চালাবো।
তো আমাকে এটা তখন মানে টিভি কর্তৃপক্ষ আমাকে দেখলো যে না খুব জেদ করা মানুষ, ছেড়ে দিছে আমাকে। আচ্ছা, পাশে তো প্রকাশকও রয়েছেন এবং শুধু সেই প্রকাশক হিসেবেই কাজ করছেন তা না, বইমেলাতে এবার তার নিজস্ব একটি বইও আসলে এসেছে তার পাবলিকেশনস থেকে, সেটি সম্পর্কে একটু শুনবো। এবার আমার যে বইটা আসছে এটা হচ্ছে লিটল মাস্টার। এটা হচ্ছে আপনি এটাকে বিরহ প্রেমের উপন্যাস বলতে পারেন, আবার এটাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কিংবা মোরো জনগোষ্ঠী সম্পর্কিত আমার মনে হয় সবচেয়ে তথ্য নির্ভর একটি উপন্যাস এটা। এই উপন্যাস লিখতে আমাকে বান্দরবানের লামায় বলতে মিরিঞ্জা, পুত্তাপাড়া, বাগানপাড়া, আমি পুরো চষে বেরিয়েছি এই অত্র অঞ্চলে যতগুলো ঝিরিপথ আছে, যতগুলো পাহাড় আছে, ওখানকার যত মোরো সম্প্রদায়ের যারা বসবাস করেন, আমার মনে হয় কম বেশি প্রত্যেকেই আমাকে চিনেন। এবং হচ্ছে আমি চেয়েছিলাম যে আসলে মোরোদের নিয়ে খুব বেশি কাজ হয়নি এবং মোরোদের নিয়ে খুব বেশি তথ্য নির্ভর কোনো কাজ আমি এখন পর্যন্ত পাইনি যে বইটা পড়ে আসলে মোরো জনগোষ্ঠী সম্পর্কে প্রপার জানা যাবে। তো তখন আর কি এটা আমার মাথায় আসে যে আমি আসলে এই কাজটা কিভাবে করতে পারি। তো চিন্তা করলাম যে আমাকে যদি এই কাজটা করতে হয় আগে তো তাদের সম্পর্কে আমার জানতে হবে বা তাদের সাথে আমার মিশতে হবে। তো এই জানতে মিশতে গিয়ে আমি প্রায় 2টা বছর সেখানে কাটিয়ে ফেলেছি এবং এই 2টা বছরের অভিজ্ঞতা এবং দেখা গেছে যে অনেক তথ্য আমাকে বিভিন্ন বই থেকে আমাকে নিতে হয়েছে এবং সেই বইগুলো অনেক দুষ্প্রাপ্য, মানে শত শত বছর আগের বই পাওয়া যাচ্ছে না দেশ বিদেশ থেকে। মানে আমি একদম হন্য হয়ে গেছিলাম যে এই বইগুলো আমার দরকার, কারণ এই বইটা যদি পূর্ণাঙ্গভাবে আমাকে লিখতে হয়, মোরো সম্প্রদায়ের পুরো ইতিহাস যদি আমাকে লিখতে হয়, তাহলে আমাকে সেই তথ্যগুলো দরকার। তো আমি সিডনি থেকে, দেখা গেছে যে আমি দেশের বাইরে থেকে, করাচি থেকে, বিভিন্ন জায়গা থেকে আমি বইগুলো কালেক্ট করি এবং একটা পর্যায়ে যখন আমি লেখা শুরু করি, প্রথম 1 বছর আমার এই উপন্যাসের কোনো লেখাই আগাচ্ছিল না এবং একটা পর্যায়ে এমন হয় যে আমি কিছুটা হতাশ হয়ে গেছিলাম যে আসলে এই উপন্যাসটা কি হবে, আদৌ কি প্রকাশিত হবে কি হবে না আমি জানি না। তো আমি মিরিঞ্জা যেখানে ছিলাম র্যাংপং এর সাথে, তো র্যাংপং একটা পর্যায়ে নিরাশ হয়ে গেছিলো, ও বলছিল ধুর এই বই হবে না, এটা মানে ও আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু আমি আশা ছাড়িনি। আমি চিন্তা করলাম যে না, আমি একটু দেখি এবং আমি এই বইগুলো পড়ি, ওদের সাথে এতটা ওতপ্রোতভাবে মিশে যাই, তখন আমার ভিতরে একটা জিদ কাজ করে এবং আমার এই জিদটাকে সবচেয়ে বেশি যে সহযোগিতা করছে সে অফ স্ক্রিনে আছে ড্যানিয়েল দাদা। তো অনেকভাবে আমাকে এই মিরিঞ্জার মানুষেরা উৎসাহ দিয়েছেন। সবচেয়ে বেশি যার উৎসাহ পেয়েছি সেই মানুষটা আমার পাশে বসা অঞ্জন আইস। আমি একদিন তাকে পুরো গল্পটা খুলে বললাম, দাদা এই প্রেক্ষাপটে আমি এই কাজটা করব। এরপর দাদা তার একটা প্ল্যানিংয়ের কথা বললেন। তো ওই যে যখন আমি লিখতে শুরু করলাম, লিখতে লিখতে প্রায় 2 বছরের কাছাকাছি একটা সময় এসে ওখানে পুইত্তা ঝিরি নামক একটা ঝিরি আছে, ওই ঝিরিতে যাওয়ার মধ্যে আধা ঘন্টার ব্যবধানে আমি 3বার পাথরের উপর পড়ে গেলাম। খুব পিচ্ছিল পাথর ছিল এবং আমার মেরুদণ্ডে 3টা ফ্র্যাকচার আছে, এখন আমি ঠিকঠাক হাঁটতে পারি না এবং দেখা গেছে এই বইমেলার মাঠে আমি ঠিকঠাক বসতে পারি না। মানে শুধুমাত্র একটি বইয়ের পেছনের গল্প আসলে নিজের জীবনের এত বড়, ইভেন শুধু এটা না, আমার শত শত যোগ, বড় বড় পাহাড়ি যোগ আমাকে কামড়ে রক্তাক্ত করে ফেলছে, লক্ষ লক্ষ পাহাড়ি মশা, পিঁপড়া আমাকে কামড়েছে, বিষাক্ত কালঘোকরা সাপ বা অনেক বিষাক্ত সাপের সাথে আমি রাত কাটাইছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় কিন্তু সাপ জুম ঘরে চলে আসে। তো আমি একটা জুম ঘরে ছিলাম, তো হঠাৎ মানে ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দেখি যে একটা সাপ উপরে, মানে 2-3টা সাপ এই সাইডে, মানে এইরকম একটা পরিস্থিতি। আচ্ছা, আমরা শুধু জানি যে যারা ভ্রমণ পিপাসু বা যারা অ্যাডভেঞ্চারাস পিপল তাদের জীবনে এই ধরনের অভিজ্ঞতা থাকে, কিন্তু একজন লেখক তার বইটি লেখার জন্য আসলে এই ধরনের অ্যাডভেঞ্চার পার করে আসতে পারেন, এটা আসলে আমাদের জন্য মনে হয় জানার একটা নতুন অভিজ্ঞতা। আপনার প্রতি আমাদের ধন্যবাদ আর কৃতজ্ঞতা। এবং বইটি নিশ্চয়ই আমাদের যারা পাঠকরা পড়বেন তারা আরও ডিটেইলে জানতে পারবেন আসলে যে কতটা গভীরে, কতটা গবেষণামূলক কাজ আপনার করতে হয়েছে বইয়ের জন্য। আচ্ছা, একজন আরেকজনের সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটি আপনাদের কনভারসেশনেই বোঝা যাচ্ছিল। লেখক এবং প্রকাশনের সম্পর্কে যে রসায়নটা, এটা আসলে কবে থেকে তৈরি হয়েছে? এটা হয় যে আরও 2 বছর আগে আমি তাদের একটা বই দেখলাম বইমেলায়। তো তখন আমার একটা চিন্তা ছিল যে এত গুণী একজন মানুষ এবং তার প্রথম কাজ সম্ভবত 2007-এ দাদা, না বলা নিষেধ, নাটকের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, না বলা নিষেধ, মনে হয় 2010-এর দিকে। আচ্ছা, মানে ওই সময়ে আমি তার নাটক দেখে আমি প্রথম তার ফ্যান হয়ে যাই, যে এত সুন্দর একটা কনসেপ্ট এবং এত সুনিপুণ বিনির্মাণ, এটা আমি মুগ্ধ হয়ে যাই। তো তখন আমার মনে হয় যে কোনোভাবে যদি এই মানুষটার সাথে আমার কোনোদিন দেখা হতো, কিন্তু সেই দেখার প্রসঙ্গ আমি বাদই দেই। কিন্তু আমি একটু অঞ্জন রাজের কাছে শুনতে চাই যে দেখার প্রসঙ্গটা কি আপনার মনে আছে, বা তখন তার সাথে সম্পর্ক কিভাবে তৈরি হয়েছিল? আমার দেখার প্রসঙ্গটা মানে একদম ক্লিয়ারলি মনে নেই, কিন্তু আমার যেটা মনে আছে যে একদিন হঠাৎ করে আমার সাথে একটু যোগাযোগ করলো। তো আমিও যোগাযোগ মানে করলাম। আমি আবার জানতাম যে তার যে প্রকাশনীটা, আমি তো বইয়ের খোঁজ রাখি, কারণ আমি ছোটোবেলা যখন আমার একদম ছোটোবেলা মানুষ লেখে না এম ইন লাইফে মানুষ লেখে যে ডাক্তার হতে চাই বা
ইঞ্জিনিয়ার হতে চাই, অমুক হতে চাই। তা আমি হতে চাইতাম লেখক। তো এটা খুব মানে অনেকেই খুব হাস্যকর ভাবতো যে লেখক আবার হতে চায় কীভাবে। আমি কিন্তু আমার যে পরিচয়, আমি কিন্তু আমার ফিল্মগুলো আমি লিখেছি নিজে। আমার নাটকের সংখ্যা প্রায় 350-এর মতো। আমার মনে হয় 95% আমার নিজের লেখা। আমি লেখাটাকে খুব এনজয় করি। কিন্তু আমার যেটা হতো যে পাবলিকেশনস, মানে এই যে উপন্যাস বের করা, উপন্যাসিক হওয়ার মানে উপন্যাস লেখার খুব তাগিদ ফিল করতাম, কারণ আমার মানে লাইফে মনে হয় যে আমার খুব কাছের একজন মানুষ হুমায়ুন আহমেদ। হুমায়ুন স্যারের সাথে আমার অনেকবার আমার কথা বলার মানে হয়েছে আমার। তো স্যারকে দেখতাম, স্যারের লেখাগুলো কত প্রাঞ্জল, মানুষজন মানে ওনার যে ডাইহার্ড ফ্যান। তো আমার মনে হতো যদি লিখতে পারি, কিন্তু ওই যে ধৈর্য নিয়ে উপন্যাস লেখা অবশ্যই খুব ধৈর্যের ব্যাপার। তো এটা যদি পারতাম, তখনই হঠাৎ একদিন নির্মাণ করার থেকে বেশি ধৈর্যের। হ্যাঁ, নির্মাণ করার থেকে ধৈর্যের মানে কি, দুই সেকশনের। নির্মাণটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, নির্মাণটা আমার কাছে এখন আমার কাছে খুব ইজি হয়ে গেছে। মানে আমার কাছে মনে হয় ঠিক আছে, আমি তো জানি ওখানে এটা হবে, এই ক্যামেরা থাকবে, সাউন্ড থাকবে, আমি আর্টিস্ট তাদের সাথে একটা সিটিং দিলাম, বসলাম, কথা বললাম, মানে আমার জন্য ইজি হয়েছে। কিন্তু উপন্যাস লেখার সময় মনে হয় যে প্রতিদিনই মনে হয় যে এটা নতুন। আর আমার উপন্যাসের ক্ষেত্রে যেটা হয়, আমি শুরুটা জানি কিন্তু আমি শেষটা আমি জানি না। এটা আমার জন্য আমি খুব মানে মজা পাই, আমি নিজেই মজা পাই। ইভেন আমি যখন এই উপন্যাসটা আমি নিজে যখন পড়েছি লাস্টে, আমি যখন শেষ করার পরে কারেকশন করার পরে আমি আবার একবার পড়ার পর আমি ভাবলাম যে এটা আমি লিখলাম কখন। আমি নিজেই অবাক, যে কারণ আমি তো এটার প্রেক্ষাপট ছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। আমি সিডনিতে গিয়েছিলাম 2023-এ। সিডনিতে গিয়ে আমি সিডনির অরিজিনাল ব্যাপারগুলো টেক্সটগুলোর মধ্যে আছে। তো আমি সিডনিতে গিয়ে আমার মনে হচ্ছে কি সুন্দর জায়গা, আমার কোনো একটা লেখায় বা কোনো কিছুর মধ্যে যদি থাকতো ব্যাপারটা, তো সেটা আমি চেষ্টা করেছি এটার মধ্যে। আমাদের পরিচয়ের ব্যাপারটা কিভাবে, পরিচয়ের ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে মানে একদিন ও আমার সাথে যোগাযোগ করলো কোনোভাবে। আমি দেখলাম যে আসলে একটা ইয়াং ছেলে, একটা ইয়াং এবং এনার্জেটিক ছেলে। আমি প্রকাশক মানে বুঝতাম যে একটু বয়স্ক হবে, হ্যাঁ, তো একটু দাড়িটা পাকা থাকবে, হ্যাঁ, বা চুল থাকবে না। কিন্তু দেখি যে খুব ইয়াং এবং অনেক, নামটা তো খুব সুন্দর নাম দেখে খুব ভালো লাগলো, নিজের নামের সাথে মিল দাও আবার। ওই জন্যই বললাম যে আমি, কারণ আমাদের এই নাম, আপনাদের চ্যানেলে তো একজন অঞ্জন আছে, সেও আমার চেয়ে অনেক সিনিয়র, কিন্তু সে আমাকে সবসময় বন্ধু ডাকে। এটা একটা খুব মজার ব্যাপার। তো এই অঞ্জন রহমান, তো এইভাবে আমাদের আসলে ইন্টারাকশনটা হলো। তারপরে আমি উপন্যাস ওকে দিলাম, আমার প্রথম উপন্যাসই ওকে দিছি, সেটা গত মধ্যদুপুর। তো এই উপন্যাস নিয়ে অনেকদিন বইমেলায় গিয়েছি, বসেছি, কথা বলেছি, আড্ডা দিয়েছি অনেক। দর্শকরা যখন বইটা কিনে নিয়ে যাচ্ছে, দর্শকের সাথে যে ইন্টারাকশনটা, এটা খুব মজা লেগেছে গত বছর। তো বলা যায় যে গত বছর থেকে, এবং ওর প্রতি কৃতজ্ঞ আমি যে মানে যেভাবেই হোক আমাকে এইখানে ও মানে ইনভলভ করতে পেরেছে, এটা আমার জন্য। কিন্তু একজন নতুন প্রকাশকের কাছে নিজের প্রথম বইটা দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই কোনো চ্যালেঞ্জ বা রিস্ক তো মনে হয়েছে, এরকম কি কিছু ছিল আপনার ক্ষেত্রে? আমার ওর প্রতি খুব কনফিডেন্ট ছিল যে সে তার যে মানে প্রকাশনাগুলো খুবই পরিচ্ছন্ন, তার কাজের মধ্যে। অন্য কোথাও দিলে আমি এটা চিন্তা করতাম, কিন্তু আমাকে যখন প্রথম উপন্যাসটা আমাকে দিল হাতে, দেওয়ার আগে আমি কিন্তু ভাবিনি, দেওয়ার পরে আমি দেখলাম যে না, খুব ভালো, ওকে তো প্রতি বছরই দেওয়া যায়, যদি আমি যতদিন পর্যন্ত দিব, লিখতে পারবো আর কি। আর লেখকের কাছ থেকে আপনার প্রত্যাশার জায়গাটা কেমন থাকে যখন লেখকের কাছ থেকে একটি গল্প আপনি নেন? আসলে সেটা প্রকাশ করার ক্ষেত্রে আপনার দায়বদ্ধতার জায়গাগুলো আসলে কি থাকে? আমরা খুব নির্ধারিত পাণ্ডুলিপি নিয়ে কাজ করি। সেক্ষেত্রে দেখা যায় যে ধরুন 2026-এর বইমেলায় কী বই আসবে, আমরা 2025 এই মুহূর্ত থেকে সেটা আমরা কনফার্ম করে রাখি। তো যেহেতু আমি অনিমেষ আইস বলেন, অঞ্জন আইস বলেন, এরা মানে আমার খুব আত্মার কাছাকাছি একটা মানুষ। তো যখন দাদার মধ্যদুপুর যখন আনতো, তার আগে আমার অনিমেষ দাদার সাথে কথা হয়েছে। দাদা বললো যে তুমি দুর্দান্ত একটা পাণ্ডুলিপি পাইতে যাচ্ছ, কোত্থেকে? বলে দাদার সাথে কথা বলো। তা আমি যখন দাদার নাম শুনছি, আমি তো তার লেখার আগেই ফ্যান, তো আমি তো সারপ্রাইজ যে আসলেই। তো দেন হচ্ছে যখন মধ্যদুপুর আসলো, আমি এতটুকু বলতে পারি, মানে দাদার যিনি মা, তিনি একজন রত্নগর্ভা মা। মানে তার যে ছেলেরা যা সৃষ্টি করছে সেগুলো নিঃসন্দেহে মানে প্রথম শ্রেণীর কাজ। মানে অনিমেষ আইস দাদার কথা যদি বলি, উনি এখন উপস্থিত নাই, ওনার একটা বই আমি করেছিলাম, এক বোতল অন্ধকার, দুর্দান্ত উপন্যাস। আর অঞ্জন আইস যা লিখেন, মানে আমার এই ক্ষেত্রে কমেন্ট থাকে না, এর জন্য কারণ আমি জানি যে এই মানুষটা যা লিখবেন তার মধ্যে এমন কিছু থাকবে যে
দেখা গেছে যে আপনি শুরু থেকে পড়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি চমকে যাবেন, মানে আপনার পুরো মাইন্ড আপনার ডাইভার্ট করে ফেলবে, যে আপনি ভাবতেই পারবেন না যে গল্পের মধ্যে এমন একটা পর্যায়ে চলে আসবে। এবং তার নির্মাণ যেহেতু আপনি দেখেছেন বা আপনারা দেখেছেন, সো ওই জায়গাটা থেকে আপনারা বুঝতে পারবেন। তো তার প্রতি আমি শতভাগ নিশ্চিন্তে থাকি, তিনি যে কোনো পাণ্ডুলিপি দেন না কেন, যদি উনি নেক্সট যাই দেন না কেন, আমরা এতটুকু কনফিডেন্স তার প্রতি আমৃত্যু থাকবে যে অঞ্জনাইস অন্তত অখাদ্য লিখবেন না। আচ্ছা, এছাড়া আপনার পাবলিকেশন থেকে এবারে পরিচিত মুখ যারা আছেন, মানে তাদের কোন কোন কাজ আসছে? এই বছর অভিনেতা ফারুক আহমেদের একটা গল্পগ্রন্থ আছে, সেটা হচ্ছে আমার না বলা কথা। এরপর হচ্ছে সঙ্গীত শিল্পী সায়ান চৌধুরী অর্ণবের একটা গানের বই আসছে, সেটা হচ্ছে হোক কলরব। এর বাইরে আমাদের আরও বেশ কিছু বই আছে, যদি সেই জায়গাটা থেকে বলতে হয় তাহলে আমি বলবো নদী সব মিশে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে, এটা আমার সবচেয়ে প্রিয় একটা কবিতার বই। এর বাইরে এরকমভাবে বলতে গেলে আমার 85টা নাম বলতে হবে। আচ্ছা, নতুন লেখকদের নিয়ে জানতে চাই, যে একেবারে নতুন যারা, লেখার এক্সপিরিয়েন্স আগে ছিল না, যদিও আপনিও নতুন ছিলেন শুরুর দিকে, কিন্তু ভরসার জায়গাটা ছিল, তবু যারা নতুন আছে তারা কি যে কোনো সময় আপনাদের পাবলিশারকে কন্ট্যাক্ট করতে পারে, বা তাদের গ্রহণযোগ্যতা আপনাদের কাছে কেমন থাকে? একদম দারুণ একটা প্রশ্ন করছেন। আসলে হয় কি, আমাকে যদি রাত 4টার সময়ও নক করে, সেটা যে কোনো মাধ্যমে হোক না কেন, আমি রেসপন্স করার চেষ্টা করি যদি আমি জেগে থাকি। তো নতুন লেখকদের হয় কি, যে আমি সারা বছরে দেখা যায় যে আমি এটা আসলে কাউন্ট করা সম্ভব না, তবে আমার ধারণা এটা 400 থেকে হয়তো 700-800 হয়ে যেতে পারে, এরকম নক আসে সারা বছরে পাণ্ডুলিপির ব্যাপারে। বাট ওখান থেকে দেখা যায় যে আমরা বেছে বেছে হয়তো 10 থেকে 15টা বই আমরা সিলেক্ট করি, যে এই বইগুলো আসলে আমরা প্রকাশ করব। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেহেতু খুব কম বই করি, আমাদের বছর চিরায়িত বই 53টা, তো ওই জায়গাটা থেকে খুব কম বইয়ের কারণে দেখা গেছে যে আমরা চেষ্টা করি তাও প্রতি বছর 10 থেকে 15টা বই অন্তত যাতে নতুন লেখকদের থাকে। এবং নতুন লেখকদের বইয়ের ক্ষেত্রে পাণ্ডুলিপি বিশেষ করে যদি মানসম্মত হয়, এবং আমার কাছে মনে হয় যে না, এই পাণ্ডুলিপিটা আসলে যদি একদম কমও বিক্রি হয়, কিন্তু যদি একজন পাঠকও পড়ে, সেই পাঠকের কাছে হয়তো মনে হবে যে না, এটা একটা দুর্দান্ত পাণ্ডুলিপি, এদের কাজের মান ভালো আছে। সো আমি মানে খুব বেশি বই করতে চাই না যে এটা মানহীন বই। আমার কথা হচ্ছে আমার একটা বই থাকুক, সেটা মানসম্মত থাকুক, সেটা 10 বছর পরেও এই বইটা পাঠক চাক আর কি। একেবারে। অনেক ধন্যবাদ অঞ্জনা। আপনার কাছে একটু আমরা জিজ্ঞেস করতে চাই, যে ছোটবেলায় নিশ্চয়ই বইমেলায় আপনি ঘুরতে গিয়েছেন, তখন একজন পাঠক হিসেবে আসলে বইমেলায় যাওয়া, এরপর যখন একজন লেখক হলেন, আপনি সকলের কাছে প্রতিষ্ঠিত হলেন, তারপরে বইমেলায় যাওয়া, এই দুইয়ের মাঝে যাত্রা নিজের মাঝে কিভাবে পাল্টেছে? না, আমি আসলে যেটা হয় কি, বইয়ের একটা ব্যাপার আমার কাছে ছিল, যে আমি ছোটবেলাতে আমার ঘুমাতে হলে বই লাগতো, মানে আমি বই পড়ে পড়ে ঘুমাতাম, এটা ছিল। তারপরে মাঝখানে অনেকদিন, মানে যখন আমার আমার এই সেক্টরটা চলে আসলাম, আমি ফিল্মে চলে আসলাম, তখন হয়তো আমার পড়াটা কমে যাচ্ছিল, এখন আমার পড়াটা আবার বেড়ে যায়। আর ছোটোবেলা বইমেলাতে আসার যে ফিলিংসটা ছিল, যে বই দেখবো, এবার আবার ফিলিংসটা একটু মানে ডিফারেন্ট, যে আমার বইটা আমার পাঠকরা কিভাবে নিচ্ছে, বা অনেক পরিচিত মানুষজন আসছে, তারা শুধুমাত্র, অনেকেই আসে বইমেলা যায়, এটা আমার খুব ভালো লাগে, যে অনেকেই বইমেলা যায় শুধুমাত্র আমার বইটা নেওয়ার জন্য। আচ্ছা, মানে তারা হয়তো বইমেলা যেতই না, এরকম অনেকেই জাস্ট খুঁজে খুঁজে, স্টল খুঁজে খুঁজে বইটা নিয়ে একটা অটোগ্রাফ নিয়ে তারা চলে যাচ্ছে। হয়তো আমার সামান্য পরিচিত, হয়তো আমার সাথে 2 বছর আগে দেখা হয়েছে লাস্ট, তারা চলে যায়। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। আর বই ব্যাপারটা আসলে এটা চিরা হয়তো এটা থেকে যায়, আমার এই বইটা হয়তো আমি থাকবো না, তখন এই বইটা থাকবে, এই ব্যাপারটা আমাকে খুব মানে আন্দোলিত করে। বইমেলায় লেখক, প্রকাশক বা পাঠকের আড্ডা কেমন জমে, সেই ব্যাপারটা কেমন এনজয় করেন? আড্ডা, আমরা স্টলে প্রচুর আড্ডা দিই, এবং অনেক সময় দেখা যায় স্টলের বাইরে বসে আড্ডা দিই। আড্ডা, এই পুরো আড্ডাটাই আসলে একটা ক্রিয়েশনের আড্ডা হয়। কি করলাম, কি কাজ করলাম, কিভাবে গল্পটা আসলো, ওর লেখাটা কিভাবে আসলো। যেমন ওর লেখাটার ক্ষেত্রে আমি যেটা বলি, লিটল মাস্টার নিয়ে আমি ওকে অনেকবার পোক করেছি, যে মানে তুমি এই বইটা লেখো, কারণ ও গল্পটা আমাকে একটা ধারণা বলছে, তা আমি বলছি তুমি এটা করো, আমি এটাকে ফিল্ম বানাবো, কারণ এত ফিল্মিক। আচ্ছা, আমি বলছি যে তুমি এটা করো, আমি যে কোনোভাবে হোক, আমি যে কোনো জায়গায় হোক, সে এই চ্যানেলের কথা বলছি, যে চ্যানেলাইতেও আমি এটা দিব, যে আমরা এটা কারণ চ্যানেলাই তো অনেক সাপোর্ট করছে আমাকে সেই প্রথম থেকে। আমি বলছিলাম, মানে প্রোগ্রাম শুরু হওয়ার আগে বলছিলাম যে আমি চ্যানেলাইতে কাজ করি 2008 থেকে, অনেক দিনের জার্নি। তো এই ভালো কাজকে সবসময় চ্যানেলাই সাপোর্ট করে। তো দেখা যাবে যে আমরা একটা প্রপোজাল দিলে তারা ফিরিয়ে দেয় না, কিন্তু তারা কিন্তু বলে যে না ঠিক আছে, গুড, এটা ফাইন। এই ভরসার জায়গাটা আসলে আছে আপনার প্রতি, সেই জায়গা থেকে আসলে না বলার কোনো সুযোগ বা অবকাশ নেই। নির্মাণের কথা একটু জানতে চাই, এখন কোন নির্মাণের পেছনে কাজ করছেন বা কি ভাবছেন? এখন বেসিক্যালি আমি
একটা ওয়েব সিরিজ করলাম, এটা বঙ্গতে যাবে, 2টা ফিল্ম রেডি করে রেখেছি, মোটামুটি সব কাজ শেষ। এখন দেশের পরিস্থিতি যদি একটু ঠিকঠাক হয়, মানে আমাকে তো আসলে প্রযোজকের টাকা ফেরত দিতে হবে, মানে যদি হলে যায় তো এবং ওটিটি প্ল্যাটফর্মে যায়, সব জায়গায় যায়, এখানে দর্শকের ইনভলভমেন্টসটা যদি একটু বেশি হয় তাহলে 2টা সিনেমা একদম রেডি। এই সিনেমা 2টা নিয়ে আমি খুব আশাবাদী। আর ওয়েব সিরিজটা যেটা করেছিলাম, ওই ওয়েব সিরিজটাও খুব সামনে এটা স্ট্রিমিং হবে। আর সামনে আবার একটা ওয়েব ফিল্মও করছি, সেটার কাজও শেষ, প্রায় 2-3 দিন শুটিং বাকি আছে, ওটা করছি। আর যেটা দিয়ে আমাকে মানুষ চিনেছে, মানে যেটুকু চেনে আর কি মানুষ, টিভি নাটক, সেই টিভি নাটকও আমি আসলে রেগুলার করে যাচ্ছি, কম করছি আগের থেকে। ইদানিং আবার 2025-এ ভাবলাম যে না, একটু করি, একটু বেশি মাত্রায় একটু কাজ করি, একটু গল্পগুলো তো নাহলে নষ্ট হয়ে যাবে, করি। এই যে কাজের সংখ্যা তো আপনার অনেক, সেই সাথে আবার নতুন একটি পরিচয় যুক্ত হয়েছে লেখক, সেটার জার্নিও নিশ্চয়ই আরো দীর্ঘায়িত হবে। এত কাজ করার পেছনে আসলে মোটিভেশন? আমি না কাজ করতে চাই খুব, আমি এখন চ্যানেল লাইকতেও বলছি, আমাকে ব্যবহার করুন, আমি কাজ করতে চাই। আমি একটু কাজ পাগল মানুষ। আমি সবসময় চাই যে আমি যে কোনোভাবেই হোক আমি কাজ করব, যতদিন বেঁচে থাকবো আমি আমার কাজ করে যেতে চাই। সেটা ফিল্ম হোক, সেটা নাটক নির্মাণ হোক, সেটা আমি গান লিখি, হ্যাঁ, আমি আমার এই যে বললাম যে আমি অন্য মানুষকে স্ক্রিপ্ট খুব কম দিই, কিন্তু দিয়েছি, কিন্তু আমার লেখা স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছে এরকম ডিরেক্টরের সংখ্যা মিনিমাম 15-20 জন হবে। অন্যের স্ক্রিপ্ট নিয়ে কাজ করা হয়? অন্যের স্ক্রিপ্ট নিয়ে কাজ করেছি, আমি করিনি তা না, করেছি, কিন্তু একটু হয়তো কম করেছি। হয়তো আমার লাইফে সব মিলিয়ে 10-12টা স্ক্রিপ্ট করেছি, বাইরের করেছি, ভালো ভালো রাইটারের স্ক্রিপ্ট নিয়েও কাজ করেছি আমি। ওকে, আগামীতে আরো ভালো কিছু কাজ আপনার কাছ থেকে পাবো, এটা আমাদের প্রত্যাশা তো সবসময় আগেও ছিল এবং এখনো থাকবে। আমার নিজের কাছে প্রত্যাশা যে আমি যেন একটু ভালো কাজ করি। বাহ, আমি একটু অঞ্জন হাসান পবন আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে বইমেলা তো আসলে 28 দিনের একটা জার্নি, এই সময় তো দুর্দান্ত ব্যস্ততা আপনাদের চলে, তবে এই 28 দিনের জন্য প্রিপারেশন নিতে একটা প্রকাশনা সংস্থার আসলে কত সময় লাগে, বা সারা বছর ব্যাপী আসলে তারা কি করে? আসলে হয় কি যে আমার মনে হয় প্রত্যেকটা প্রকাশনা একটা নির্দিষ্ট রোড ম্যাপ অনুযায়ী আসলে কাজ করে বা করা উচিত। তো আমরা যেমন এই বইমেলা থেকে আমি কিছুক্ষণ আগে বললাম যে আগামী বইমেলায় আমাদের কোন কোন বই প্রকাশ হবে, সেই বইগুলো নিয়ে আমরা এখন থেকেই কাজ শুরু করে দিচ্ছি। যে আমরা রাইটারের সাথে কথা বলছি, দেখা গেছে মেলা পরবর্তী সময় আমরা ওই বইয়ের পাণ্ডুলিপির মান উন্নয়ন নিয়ে একদম নভেম্বর ডিসেম্বর, কোনো কোনো ক্ষেত্রে আমরা জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত আমরা কাজ করে যাই। তো ওই জায়গাটা থেকে আসলে হয় কি যে বলতে পারেন যে সারা বছরই এই একটা পাণ্ডুলিপিকে কতটা মানে সুন্দর করা যায়। মেকআপটা দেখা গেছে যে মেকআপে পুরো একটা প্যারা একটা লাইন পরের পৃষ্ঠায় ছুটে গেছে, ওই পরের পৃষ্ঠা থেকে এই শেষ পৃষ্ঠার শেষ লাইনে আনা, পুরো মেকআপ সেট আপ দেওয়ার পর এটা ভালো লাগছে না, আবার এটা চেঞ্জ করে আবার নতুন করে করা, মানে এই যে ব্যাপার, একটা বানান ছুটে গেছে, একটা বানান ভেঙে গেছে, ওই বানানটাকে আবার খুঁজে বের করা, মানে এই যে কাজ, এটা আসলে এক ধরনের পাগলামি, এবং এই পাগলামিটা আমি সারা বছর করতে আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগে। আচ্ছা, কিংবদন্তি যে পাবলিকেশনস আছে তার টিম মেম্বার কতজন, কারা কারা? এই মুহূর্তে টিম কিংবদন্তিতে অনেক মেম্বার আছে, বিশেষ করে যারা অনলাইন মার্কেটিং টিমে আছে, সেখানে আমাদের প্রায় 10-এর অধিক আছে। আমাদের এই মুহূর্তে স্টলে আছে 10-এর অধিক, চট্টগ্রাম বইমেলায় সেখানে আছে। আমাদের সেলস টিম আলাদা, মার্কেটিং টিম আলাদা, তারপর হচ্ছে আমাদের অনলাইন মার্কেটিং টিম আলাদা, গবেষণা টিম আমাদের আলাদা, যে আমরা কিভাবে মানে গবেষণামূলক বইগুলোর ক্ষেত্রে বা কোন কোন বই আমরা কিভাবে করব, সেলসের ব্যাপারটা কিভাবে হচ্ছে, সেলস টিমের থেকে তথ্য নেওয়া, এই যে প্রত্যেকটা মানে সেক্টরকে আলাদা করে করা, কারণ এক মাথায় আমি একা কত দূর সামলাবো, সম্ভব না। একটা বই রেডি হতে, সমস্ত প্রসেস রেডি হতে 25টা ধাপ আমাকে পার হতে হয়। এখন 85টা বইয়ের 25 গুণ দেন, তাহলে এতগুলো আমার তো একার পক্ষে সম্ভব না। সো এটা একটা টিম ওয়ার্ক। তো দেখা গেছে এক এক টিমের দায়িত্বে এক একজন টিম লিডার থাকেন, উনি ওই দায়িত্বটা নেন, দিন শেষে রাতে আমাকে আসলে বুঝাই দেন যে আমি আজকে এতটুকু কর্মপরিধি আমি এতটুকু করেছি, এভাবে আসলে। আচ্ছা, এক কথা যদি ছোট্ট করে জানতে চাই যে কিংবদন্তি পাবলিকেশনসের আসলে মূল মোটোটা কি, তারা কেন কাজ করে? আমাদের মূল থিমটা হচ্ছে প্রচেষ্টার মৃত্যু নেই। প্রচেষ্টার মৃত্যু নেই এজন্য আমরা যখন শুরু করি একদম শূন্য হাতে আমি শুরু করি। আমি সেই জায়গাটা থেকে আমি বলবো যে যখন একদম শূন্য হাতে শুরু করি, আমার বাবা বলছে যে তুমি যদি একদম শূন্য হাতেও শুরু করো, কিন্তু তুমি যদি নিরাশ না হও, তুমি যদি সৎ থাকো, তুমি আসলে ভালো কিছু করতে পারবা। তো ওই মুহূর্তে আমার বাবার প্রতি আমার এখনো মানে শ্রদ্ধা, যে ওনার ওই কথাটা আমার মাথায় ছিল, এবং আমি তখন চিন্তা করলাম যে আসলে আমরা যে শুরুটা করব,
একদম শূন্য হাতে কিভাবে করা যায় বা আমাদের আসলে মূল মোটিভটা কি হওয়া উচিত। তখন আমি চিন্তা করে দেখলাম আমরা চেষ্টা করি, এবং আমার বিশ্বাস চেষ্টা করলে আমরা কিছু না কিছু পাবো, একদম খালি হাতে আসবো না। তখন থেকেই আমাদের এই থিম টাইটেল প্রচেষ্টার মৃত্যু নেই, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত আমার মনে হয় যে আমাদের প্রকাশনার খুব বেশি বয়সও না, 2020 সালের 3 জানুয়ারি আমরা শুরু করেছি, বাট এখন পর্যন্ত বইমেলার ইতিহাস বলেন বা রকমারি প্রি অর্ডার সেলসের মানে এখন পর্যন্ত 2টা রেকর্ড ব্রেকিং সেলস হয়, 2টা বইয়েরই প্রকাশক কিংবদন্তি পাবলিকেশন। সো এই যে প্রতি বছর আমরা বেস্ট সেলার থাকছি, প্রতি বছর অনেক প্রখ্যাত লেখক আমাদের উপর আস্থা রাখছেন, বই প্রকাশ করছি, স্টলে ভিড়ে আমি নিজেই দাঁড়াতে পারছি না, এত কম সময়ের জার্নিতে। হ্যাঁ সো আমি মনে করি এটা আমাদের চেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। এবার অমর একুশে বইমেলাতে আমরা কিংবদন্তি পাবলিকেশনস এর স্টল নাম্বার এখনো জানিনি। 75, 76, 77 এটা হচ্ছে ঢাকায়, আর চট্টগ্রামে হচ্ছে 30, 31। ওকে, আশা করি যারা পাঠকরা আছেন, আমাদের দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে, তারা সকলে বইমেলায় যাবেন এবং কিংবদন্তি পাবলিকেশনস থেকে আসলে বই ক্রয় করবেন বা অন্তত পক্ষে দেখে আসবেন। এবং অঞ্জনাজের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে আসলে বইমেলায় আপনার বই সম্পর্কে যদি দর্শকদেরকে একটু আগ্রহী করে তুলতে চান, কিংবা শুধু আপনার না, সর্বোপরি বই পড়ার প্রতি যদি আগ্রহ তৈরি করতে হয় দর্শকদের, তাদের উদ্দেশ্যে আপনি কিভাবে বলবেন? আমি বলবো যে আমি প্রথমেই আর কি আপনাকে ধন্যবাদ দিই, এটা ভালো প্রশ্ন করছেন আমাকে, আমি এটা মার্কেটিং করার সুযোগ পেলাম। তো আমার কাছে মনে হয় যে এই জলপাই রঙের জ্যোৎস্না, আমার যে বইটা এবার যাচ্ছে, এই বইটা আসলে এটা বলতে পারা যায় যে একটা এটা এই উপন্যাসটা যদি মানুষ পড়ে, মানুষের মধ্যে যে ফিলটা কাজ করবে, যে এটা আসলে সে চমকিত হবে কিছুক্ষণ পরপর, তার মধ্যে কিন্তু কিছুক্ষণ পরপর তার মধ্যে একটা নতুন ফিল আসবে। ফিলটা কীরকম, যে সে মানে ডাইভারশনটা সে বুঝতে পারবে না, মানে অনেকটা মানে যেহেতু আমি ফিল্মের লোক, তো ফিল্মিক ব্যাপারটা আছে, পুরোটার মধ্যে ফিল্মিক আছে। তো এই জন্য আমি দর্শকদেরকে বলবো, পাঠকদেরকে বলবো যে একটু দেখেন, ট্রাই করে, যারা পরে একটু দেখতে পারেন। আমার মনে হয় যে আমাকে কেউ বলতে পারবে না যে এটা ভালো লাগেনি, মানে একটু কনফিডেন্স আমার আছে। আর বইয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আসলে পৃথিবীতে যে জাতিরা, আপনি দেখবেন যে ইউরোপের মানুষজন যখন মানে বাসে যাচ্ছে, ট্রামে যাচ্ছে, সবার হাতে বই থাকে। আমি খুবই দুঃখ পাই আমাদের দেশে কেউ এখন আর বই পড়ে না। তো না বই পড়ার প্রভাবে মানে আমাদের অবস্থা যে কি পরিমাণ খারাপ হচ্ছে সেটা তো আমরা নিজেরাই দেখছি। মানে মানুষের জানাটা যদি কমে যায়, জানা কমে গেলে কিন্তু তখন আমি একটা কুয়াকে ভাববো মহাসাগর, আমি কিন্তু মহাসাগরকে দেখতে যাব না। তো আমাদের এই মানে কুয়াভিত্তিক সমাজ থেকে বা কুয়াভিত্তিক চিন্তাভাবনা থেকে একটু সমুদ্র কেন্দ্রিক, হ্যাঁ, একটু জ্যোৎস্না ভিত্তিক কোনো কিছুতে যদি বেরিয়ে আসা যায়, সেটাই আমি চাই। আর আমি জানি যে আমাদের ছেলেপেলেরা অনেক ট্যালেন্টেড, যারা ইয়াং জেনারেশন অনেক ট্যালেন্টেড, কিন্তু ট্যালেন্ট কখনোই চর্চা ছাড়া কিছু হয় না। যখনই আপনি চর্চা না করবেন, একটা ট্যালেন্ট মানুষ সে একটা গোবরে পরিণত হবে, হ্যাঁ। আর যদি একটা গোবর চর্চা করে, সেও একটা বিশাল কিছুতে পরিণত হবে, আমি এটা মনে করি। ওকে, ফাইন। তো এবারে কি বইমেলায় প্রতিদিন যাওয়া হচ্ছে? আপনাকে কি যদি কিংবদন্তি পাবলিকেশনস যাই, তাহলে কি আপনাকে আমরা পাবো? হ্যাঁ, আমাকে পাবেন। আমি প্রতিদিন যেতে হয়তো পারছি না, আমার অনেক রকমের, যে বললাম তো, অনেক রকম কাজ, কিন্তু আমি এবার আলাদা করে রেখেছি যে আমি অন্তত না হলেও 15 ডেজ আমি যাব, যে কোনোভাবেই 15 ডেজ আমি মানে বইমেলাতে যাব, স্টলে বসবো পাঠকদের সাথে। কারণ অনেকেই, গতকালকে আমি বলতেছি বই আসছে কিনা, গতকালকে বইটা কিন্তু আমি কিন্তু বইটা পেয়েছি আজকে। আচ্ছা, হ্যাঁ। তো আমি বললাম যে না, নতুন বইটা আসেনি, পুরনো বইটা আছে, আমি হয়তো আজকে থেকে আবার যাওয়া স্টার্ট করবো। অনেকে কিন্তু ওয়েট করছে যে যদি আসে তাহলে যাবো। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আসলে ভীষণ দারুণ একটি সুন্দর আলোচনা হয়েছে আপনাদের সাথে। বই তো আমরা পড়বই এবং বইমেলাও নিশ্চয়ই যাব। দেখা হবে আপনাদের সাথে আবারও। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে আপনাদের। নিশ্চয়ই আপনারা সকলে বইমেলায় যাবেন, কিংবদন্তি পাবলিকেশনস থেকে বই কিনবেন। এছাড়া আপনাদের পছন্দের যত পাবলিকেশনস আছে সেখান থেকে বই ক্রয় করবেন, বই পড়বেন। এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।